নমস্কার বন্ধুরা। আজ রবীন্দ্র জয়ন্তী। বাঙালির 12 মাসে 13 পার্বণের ভেতর আজও একটা পার্বণ। আমি অন্তত জন্মাবধি দেখে এসেছি যে ঠিক যেভাবে পয়লা বৈশাখ পালন করা হয়, যেভাবে অষ্টমীর অঞ্জলি পালন করা হয়, যেভাবে ঈদ পালন করা হয়, সেরমভাবে বাংলা ক্যালেন্ডারে অবধারিতভাবে রবীন্দ্র জয়ন্তীর জন্য আলাদা একটা ছবি থাকতো, আলাদা একটা ছুটির দিন থাকতো। বাংলা ক্যালেন্ডারে অন্তত আমি দেখে এসেছি। এবছরের বাংলা ক্যালেন্ডারও কারোর বাড়িতে থাকলে আপনারা দেখবেন আজকের দিনটা আলাদা করে হাইলাইট করা আছে, কারণ আজ রবীন্দ্র জয়ন্তী। রত্নগর্ভা বাংলায় একাধিক মহাপুরুষ এসেছেন, একাধিক মহাপুরুষের বিভিন্ন রকম কাজে আমাদের মতো সাধারণ মানুষরা উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কি কারণে আলাদা বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে আলাদা, কারণ সেই ভদ্রলোক আজ থেকে 100 বছরেরও বেশি আগে, 150 বছরের আগে 1861 সালে যখন জন্মাচ্ছেন ব্রাহ্ম পরিবারে, তখনও কিন্তু এই ভারতবর্ষে ইংরেজ শাসন যেমন আছে, অন্যান্য গোঁড়ামিগুলোও আছে। এবং 1861 থেকে 1941 সাল পর্যন্ত ওনার জীবিত অবস্থায় উনি যে শুধু লিখে গেছেন, সাহিত্য রচনা করেছেন তা তো নয়। আমরা জানি ছোটবেলায় আমি আপনি সবাই বাংলা রচনায় অবধারিতভাবে রবীন্দ্রনাথকে নিয়ে বা প্রবন্ধ প্রতিযোগিতায় বা কোনো তাৎক্ষণিক বক্তৃতাতে রবীন্দ্রনাথ সম্বন্ধে এই ঐতিহাসিক তথ্যগুলো তুলে ধরেছি, যে উনি বিশ্বভারতী কবে বানিয়েছেন, উনি আর কি কি করেছেন, ওনার শিক্ষা বিষয়ক প্রবন্ধ ভবিষ্যতের শিক্ষানীতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে, উনি সামাজিক আন্দোলনগুলোর মাধ্যমে, সমবায় আন্দোলনগুলোর মাধ্যমে কিভাবে ছোট ছোট গ্রামগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছেন, কিভাবে শিলাইদহে থাকাকালীন উনি কি কি করেছিলেন, এবং প্রথম অইউরোপীয় হিসেবে নোবেল পুরস্কার পাওয়া তো অবশ্যই আমার আপনার কাছে অহংকার। এবং সেই নোবেল পুরস্কারের অর্থকে কাজে লাগিয়ে কিভাবে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আবার তার পাশাপাশি হাস্যকর হলেও একটা তথ্য আমরা সবাই জানি, হয়তো ব্যাংক ফেল হওয়ার যে ইতিহাস ভারতবর্ষে ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভুক্তভোগী ছিলেন। তার সঞ্চিত অর্থ যে ব্যাংকে ছিল সেই ব্যাংকটি তামাদি হয়ে যায়। এগুলো সব পুঁথিগত বিদ্যা। তা সত্ত্বেও এই ভদ্রলোক আমাদের জনমানসে বা আমার আপনার জীবনযাত্রা, এবং আমি খুব ভুল না হলে গত 10 বছর 15 বছর আগে পর্যন্ত প্রত্যেক বাঙালি বাড়িতে বৈঠকখানাতে তাদের পূর্বপুরুষ, তাদের ঠাকুরদা ঠাকুমার ছবির সঙ্গে সঙ্গে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, একটা নেতাজি সুভাষচন্দ্রের ছবি বৈঠকখানায় থাকতো। রত্নগর্ভা বাংলায়, রত্নগর্ভা ভারতবর্ষে তো মহান ব্যক্তিত্বের কোনো অভাব ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই জায়গাটা করে নিয়েছিলেন বলুন তো? কারণ তিনি আমার আপনার জীবন চর্যার সঙ্গে যুক্ত হয়েছিলেন। গত 15-16 বছর আগে বাংলা টিভি সিরিয়ালের অন্যতম মাইলফলক হিসেবে, অন্তত আমার মতে, গানের ওপারে বলে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই গানের ওপরে একটা অসাধারণ সুন্দর একটা কথা ছিল, যে কলকাতাকে অনায়াসে রবিনগর নাম দেওয়া যায়। রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার পাবেন, মানে অ্যাটলিস্ট পাওয়া যেত। রবীন্দ্র ভ্যারাইটি স্টোর্স পাবেন, রবীন্দ্র উদ্যান পাবেন, রবীন্দ্রনাথের নামে রবীন্দ্র সদন, রবীন্দ্র ভবন সব জেলায় থাকা তো আছেই। এমনকি রবীন্দ্রনাথের নামে আপনি ক্লাব পাবেন, রবীন্দ্রনাথের নামে যা নয় তাই, মানে হোটেল থেকে শুরু করে, রাস্তা থেকে, রবীন্দ্র সরণি থেকে শুরু করে সব কিছু পাবেন। অর্থাৎ অনায়াসে এই কলকাতাকে রবীন্দ্রনগর নাম দেওয়া যেতে পারে। একই রকম প্রভাব আর কোনো সাহিত্যিক, সেই অর্থে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের পাবনা যে সভা হয়েছিল তাতে উনি সভাপতিত্ব করেছিলেন, সেইভাবে দেখতে গেলে উনি জাতীয় কংগ্রেসের হয়তো সভাপতি ছিলেন
প্রাক্তন সভাপতি, কিন্তু তাও রবীন্দ্রনাথ বললেই আমার আপনার মনে তো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওনার নামটা উঠে আসে না। উনি কোনো রাজনেতা ছিলেন না, উনি কোনো সরকারি আধিকারিক ছিলেন না, উনি কোনো সরকারি পদাসীন ছিলেন না, উনি কোনো রাজা জমিদার ছিলেন না। এবং গান্ধী, মহাত্মা গান্ধী বাদ দিলে, মানে গান্ধীনগর নামটাকে যদি আমরা সরিয়ে রাখি, রবীন্দ্রনাথ ইজ দি অনলি। খুব কাছাকাছি হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন, একই রকম প্রভাব, একই রকম বিস্তার হয়তো আমাদের বাঙালি জনমানসে আছে, একই রকম ক্লাব, একই রকম রাস্তার নাম, একই রকম উদ্যানের নাম আছে, যেটা হয়তো আর কারোর ক্ষেত্রে হয়। তার কারণ সুনীল গঙ্গোপাধ্যায় একটা খুব অসাধারণ কথা বলতেন, যে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা সম্পূর্ণ অপ্রয়োজনে হলেও এই ভদ্রলোকের নাম না নিয়ে অন্তত বাঙালিরা এক গ্লাস জল খেতে পারি না। আপনি দুঃখ পেয়েছেন, আপনি আনন্দে রয়েছেন, আপনি সাফল্যে রয়েছেন, রবীন্দ্রনাথের কিছু না কিছু সাহিত্যকর্ম, কিছু না কিছু লেখা আপনাকে হয়তো সেই সময়টাকে আইডেন্টিফাই করতে, সেই ফেজ অফ লাইফটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। আবার এটাও সত্যি, এই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের ইতিহাসে হয়তো প্রথম ট্রোলড হওয়া রাষ্ট্রশক্তি বলুন বা বিক্ষুব্ধ শক্তির বা বিক্ষুব্ধ মতাদর্শের মানুষের কাছে প্রথম ট্রোলড হওয়া সাহিত্যিক। লোকে বলে, আজও বলে, যে মানে তখনও বলতো তিনি হয়তো লিপটার্ড, সেই শব্দগুলো ছিল, তিনি হয়তো সিকুলার, তিনি জমিদার বলেই তিনি এই সুযোগটা পেয়েছিলেন। তিনি যে নোবেল পুরস্কারটা পেয়েছেন সেটা তার ইংরেজ চাটুকারিতার প্রমাণ, এবং তার একাধিক সাহিত্য সেই সময় ব্যান হয়েছে, ইনক্লুডিং ঘরে বাইরে। এবং এই ঘটনাটা এক্ষেত্রেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের সবার ক্ষেত্রে পথপ্রদর্শক। মানে ছোটদের পত্রিকা সংকলনের ক্ষেত্রে পার্বণী উনি যেমন পথপ্রদর্শক, তার আগে কোনোদিন ছোটদের পত্রিকা সংকলিত হতো না, উনি যেমন পথপ্রদর্শক, আবার ভারতবর্ষের বা সম্ভবত বিশ্বের রাষ্ট্রশক্তি নিজের সমাজের মানুষের, সাধারণ মানুষের, জনগণ দ্বারা ট্রোলড হওয়া প্রথম সাহিত্যিক। সব ব্যাপারেই উনি অগ্রগণ্য, এবং সেই অগ্রগণ্য মানুষটার আজকের জন্মদিন বাংলার ইতিহাসে এই প্রথমবার হচ্ছে যে সরকারি আনুকূল্যে আমার বাংলায় রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে না। কারণ আজকে এই সরকার, সদ্য নির্বাচিত সরকার, শপথ গ্রহণ, এবং শপথ গ্রহণটা যেহেতু ব্রিগেডে হচ্ছে এবং সারা ভারতবর্ষ এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রধান যারা এবং সারা ভারতবর্ষে যে যে রাজ্যে এই সরকারি দলের প্রতিনিধিরা আছেন, সেই সরকারি দলের মুখ্যমন্ত্রীরা এসছেন, কিন্তু এই বাংলার নিজস্ব ভূমিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর আজকে প্রাপ্ত হয়ে গেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি হয়তো আছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ নেই। কোন আদর্শ? যে আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর দীনদান কবিতায় লিখছেন, যে দীনদান কবিতাতে উনি বলছেন, শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি চলি গেলা তরুচ্ছায় সাধু বসে তৃণাসনে, কহিলেন নমিতার পায়, হেরো প্রভু স্বর্ণ শিষ্য নৃপতি নির্মিত নিকেতন অভ্রবেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে, সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য, তাহা শূন্য নয় রাজদম্বে পূর্ণ, সাধু কহে আপনায় স্থপিয়াছ জগতের দেবতারে নয়। হ্যাঁ, এই দূরদৃষ্টি মানুষটা এই প্রশ্নগুলো করেছিল আজ থেকে 100 বছর আগে, যেখানে ধর্মরাজি সুদৃশ্য মন্দিরের ভেতর যতটা রাজশক্তির আস্ফালন থাকে, ততটা হয়তো আরাধ্য দেবতার আরাধনা থাকে না। এই প্রশ্নটা যে মানুষ তুলতে পারে, সে মানুষকে দূরে সরিয়ে রাখাটাই বাঞ্ছনীয়, নাহলে রাষ্ট্রশক্তি বিপদে পড়ে যেতে পারে।
না হলে রাষ্ট্রশক্তি এই প্রশ্নটা কখনো তুলতো না যে পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠার তো সিন্ধু তো আর ভারতবর্ষের সিন্ধ, তো অবিভক্ত ভারতবর্ষের অঙ্গ নয়, তাহলে কেন সিন্ধকে লেখা হবে? এগুলো রাষ্ট্রশক্তি তুলেছিল। রাষ্ট্রশক্তি এই প্রশ্নগুলো তোলে বলেই আজ রবীন্দ্র জয়ন্তী সরকারি আনুকূল্যে এবছর পালিত হচ্ছে না। কিন্তু আমরা যারা বাঙালি, যারা নিজেদেরকে বাঙালি উত্তরাধিকারী হিসেবে, ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে নিজেদেরকে অহংকার করি, নিজেরা অহংকার করি, তাদের তো রবীন্দ্র জয়ন্তী পালন করতে কোথাও সমস্যা নেই। প্রত্যেকের বাড়িতে প্রতীকী হলেও রবীন্দ্র রচনাবলী আছে, গীতবিতান আছে, খুলুন, আবৃত্তি করুন, গান গান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। অনেক লাইফস্টাইল ব্লগ তো করেন, হিডেন জেম রেস্টুরেন্টের জন্য ব্লগ করেন, কালিম্পংয়ে, কার্শিয়াংয়ে কোথায় ঘুরতে গিয়েছেন ব্লগ করেন, নিঃসন্দেহে করবেন, সেটা আপনার অধিকার, সেটা আপনার ইচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে আজকে একটু আবৃত্তি করা যায় না? বেসুরো গান গান, আমরা সবাই যে স্বরলিপি মেনে গান গাইতে পারি সেই ক্ষমতা আমাদের নেই, কিন্তু যে উত্তরাধিকারটা নিয়ে বড় হয়েছে সেই উত্তরাধিকারটা কি এতই ঠুনকো? যে ভদ্রলোক আজ থেকে 100 বছর আগে লিখতে পারে পূজারিনী কবিতায়, ত্রিপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনকনা, তার যে অজাত শত্রুর বিম্বিসারকে আটকে রাখা এবং বৌদ্ধ ধর্মের প্রতি তার যে আক্রোশ, সেটা নিয়ে কবিতা লিখতে পারেন, তার প্রতি রাষ্ট্রশক্তির ভয় থাকতে পারে। আমার আপনার ভয় থাকার কি কারণ? ভারতবর্ষ তো এখনো সংবিধান অনুযায়ী সোশ্যালিস্ট, সেকুলার, সভারেন রিপাবলিক। সংবিধান অনুযায়ী যখন সেটা আছে যে ভারতবর্ষের সাধারণ মানুষ আজও নিজের কথা জোর গলায় বলতে পারে, সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যার লেখা গান গেয়ে আমরা, বা সংসদ ভবন বা যে কোনো সরকারি কাজ শুরু হয়, আমাদের জাতীয় সঙ্গীত, সেই গানটা যিনি লিখেছেন তার জন্মদিন যখন ব্রাত্য হয়ে যাচ্ছে, তখন আমার আপনার কি কোনো কর্তব্য নেই? প্রশ্ন থাকলো, আমার সকল শুভবুদ্ধি সম্পন্ন সহ নাগরিকদের কাছে প্রশ্ন থাকলো, আগামী প্রজন্মের কাছে প্রশ্ন থাকলো, যে রবীন্দ্র জয়ন্তী আজকে যখন সরকার পালন করছে না, তখন আমি আপনি আমাদের ঘরে পালন করবো কিনা? আমি আমার মতো করে পালন করলাম, রবীন্দ্রনাথের গান দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। আপনাদের যে আঙ্গিকে মনে হয় সে আঙ্গিকে পালন করুন, কিন্তু এই উত্তরাধিকারটাকে হারিয়ে যেতে দেবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং জাতীয় কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে, জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা।